আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মানুষের জীবনে মৌলিক যেই অধিকারগুলো তার মধ্যে খাদ্যের পরে সবচেয়ে বড় যে অধিকার সেটা হচ্ছে চিকিৎসা। সেই চিকিৎসা ব্যবস্থাই আমাদের ভোলার প্রায় 25 লক্ষ মানুষের জন্য রয়েছে ভোলা জেলা সদরে 250 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল। আর এই হাসপাতাল নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের অভিযোগ রয়েছে। এছাড়া থানা সদরে যে হাসপাতালগুলো, সরকারি হাসপাতালগুলো, এগুলো মান, ডাক্তার, তারপরে নার্স, এদের উপস্থিতি অনুপস্থিতি মিলে আসলে এসব জায়গায় প্রাথমিক যেই চিকিৎসাটা সেটাও অনেক সময় দেওয়া সম্ভব হয় না। তো এই যে আমাদের এই দ্বীপ জেলা ভোলা, সারা বাংলাদেশ থেকে কিন্তু আমরা বিচ্ছিন্ন এই অর্থে যে আমরা চাইলেই কিন্তু হুট করে একটা গাড়ি নিয়ে আমরা ঢাকা শহরে বা বরিশাল বিভাগীয় শহরে আমরা চলে যেতে পারি না। চাইলেই কেন পারি না? কারণ আমরা আমাদের ভোলার জেলার চারপাশে আমরা নদী দ্বারা বেষ্টিত। আমাদেরকে যেতে হলে, একজন রোগী নিয়ে যদি আমাদেরকে যেতে হয়, তাইলে আমাদেরকে নির্ভরশীল হইতে হয় ঢাকা যেতে হলে দুইটা ওয়ে। যাদের অর্থনৈতিক অবস্থা ভালো তারা হেলিকপ্টার কল করে যেতে পারেন, আর যারা মিডিয়াম তারা ফেরির টাইম লাইন ধরে ফেরির টাইমের সাথে ম্যাচ করে গাড়ি নিয়ে যেতে হয়। আর যাদের অবস্থা একেবারেই দুর্বল, অর্থনৈতিক অবস্থা, তারা লঞ্চ যোগে এই রোগীর জীবন মরণ সন্ধিক্ষণে রেখে রোগীকে আপনার অসুস্থতার যত বড় জটিলতাতেই গিয়ে পৌঁছাক না কেন, তাদের ওই নির্ভরতা শুধু লঞ্চের উপরেই করতে হয়। লঞ্চ যেমন আজকে রাতে ছাড়বে, কালকে সকালে তার মানে হচ্ছে পরদিন সকালে গিয়ে লঞ্চ ঢাকায় পৌঁছবে, যদি রাতেই ঘটনা ঘটে। হ্যাঁ, আর ধরেন যদি রাতে 1টায় বা 2টায় কেউ স্টক করে বসে, সেই ক্ষেত্রে তার পরদিন সকাল ছাড়া তাকে ভোলার বাইরে নেওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, সেক্ষেত্রে নিতে গেলেও যদি আপনি বরিশাল নিতে যান, মিনিমাম আপনার 1 ঘন্টা 1-1.5 ঘন্টা একদম বাসা থেকে বেদুরিয়া ঘাটে নিয়ে সেখান থেকে যদি আপনি সর্বোচ্চ স্পিড বোটেও নেন, হ্যাঁ, স্পিড বোটে লাগে 40 মিনিট আপনার বাসা থেকে ঘাটে যাইতে। এটা হচ্ছে সদরের হিসেবে। আর যদি আপনার বাসা হয় লালমোহন চরপেশন বা মনপুরা বা এই সমস্ত এলাকায়, সেই ক্ষেত্রে তো আর কথাই নেই। সেক্ষেত্রে আপনার আর আসলে এই জীবন নিয়ে ফিরতে পারবেন কি না খুবই সন্দিহান। তো এই যে আমরা বাংলাদেশের জনগণ, আমাদের ভোলাতে 4টি সংসদীয় আসন আছে এবং ভোলাতে অনেক নামি দামি এমপি মন্ত্রী ছিলেন যাদেরকে সারা বাংলাদেশের মানুষ চিনে। তারা আমাদের ভোলা জেলার মানুষের প্রতিনিধিত্ব করেছেন, কিন্তু আজ পর্যন্ত আমাদেরকে একটু উন্নত চিকিৎসা ব্যবস্থা তারা করে দিতে পারেন নাই। হ্যাঁ, আমরা শুধু তাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছি, তারা তাদের মতো করে মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, তারা উন্নত দেশে গিয়ে চিকিৎসা করিয়েছেন, তাদের শারীরিক সক্ষমতা বাড়িয়েছেন। কিন্তু আমরা যারা প্রজা, তাদের হিসেবে আর কি, আমরা প্রজা, আমরা জনগণ, আমরা কিন্তু আমাদের ভাগ্য আসলে খুলেনি সেই অর্থে। আসল কথা হচ্ছে এই ভোলার চিকিৎসা ব্যবস্থা নিয়ে অনেকের অনেক কথা রয়েছে। দুঃখের কথাই বেশি, সুখের কথা
নাই বললে চলে। আপনার জ্বর, পেট ব্যথা, ডায়রিয়া এ সমস্ত চিকিৎসা আপনি হয়তোবা ভোলা সদর হাসপাতালে আপনি চিকিৎসাটা নিতে পারবেন, কিন্তু এগুলো তো হচ্ছে মানুষের প্রাথমিক এবং ছোটোখাটো সমস্যা। কিন্তু মানুষের যে মৌলিক সমস্যা, এখনকার যেই সমস্যাটা মানুষের বেশি হয়, হৃদরোগে আক্রান্ত হওয়া বা হার্ট স্ট্রোক করা, বা একটা লোক বাইক অ্যাক্সিডেন্ট করলো মুমূর্ষ অবস্থা, বা গাড়ি অ্যাক্সিডেন্ট করলো মুমূর্ষ অবস্থা, হ্যাঁ, অথবা কারেন্টের শক খেয়ে মুমূর্ষ অবস্থা, এই যে রোগীগুলা, বা ছোট ছোট বাচ্চা, হ্যাঁ, ইমার্জেন্সি অবস্থায়ও আপনার আসলে ভোলাতে রাখা যায় না। তো এগুলা যারা বাস্তবতা ফেস করেছেন, যাদের অভিজ্ঞতা আছে, যাদের তিক্ত অভিজ্ঞতা আছে, তারাই কেবল বুঝতে পারবেন যে আসলে এইটা কতটা কষ্টের, কতটা অসহায়ত্বের। যারা ফেস করেছেন তারাই বুঝবেন, যারা করেন নাই তারা কিন্তু এটা বুঝবেন না। হ্যাঁ, এই অভিজ্ঞতা আমার হয়েছে 2018 সালের 2019 সালের 19 তারিখ, জুলাইয়ের 19 তারিখ, তার মানে হচ্ছে 19/7/19 আমার প্রথম বেবি জন্ম হয়েছিল। তো জন্মের 20 মিনিট পরে ডাক্তার বিভিন্ন অবজারভেশন করে, আমার বাচ্চা হয়েছিল নর্মাল ডেলিভারি। তো অবজারভেশন করে বললেন যে বাচ্চা ঠান্ডায় আপনার শ্বাস নিতে পারতেছে না। উনি আমাকে অক্সিজেন সিলিন্ডার দিয়ে বললেন যে ইমার্জেন্সি একজন শিশু বিশেষজ্ঞর কাছে নিয়ে যান। তো ভোলা সদরের একজন শিশু বিশেষজ্ঞ, কয়েকজন আছে, একজনের কাছে আমি নিয়ে গেলাম। তাকে এখন আর আমি আমার বাচ্চার কোনো সমস্যা হলে তার কাছে আমি যাই না, কারণ তার চিকিৎসা আর বা তার ডেডিকেশন রোগীর প্রতি বা ধরন খুবই জঘন্য। তার নাম বলে তাকে ছোট করতে চাই না। তো তার কাছে নিয়ে গেলাম। প্রথম তো আসলে জানতাম না যে সে আসলে এরকম। পরে আমি অনেকের কাছ থেকে শুনেছি, যখন আমি অনেকের কাছে শেয়ার করেছি তখন আমাকে অনেকে বলেছে যে না, হ্যাঁ, সে এরকম। তার চেম্বারের কাছে গিয়ে এই নিউবর্ন বেবি নিয়ে ক্রিটিক্যাল মুভমেন্ট, এই সময়ে আমার এই বেবি নিয়ে তার চেম্বারের সামনে আমাকে প্রায় 20 থেকে 25 মিনিট দাঁড় করে রাখছে। কম্পাউন্ড যে সামনে যে থাকে সিরিয়াল দেয়, সে কয়েকবার বলছে যে সিরিয়াল। যাই হোক, অনেক কথাবার্তা, অনেক ইয়ার পরে, দেন দরবারের পরে তার রুমে ঢুকতে সক্ষম হলাম। বেবি আমার কোলে। তিনি দেখেই বললেন যে এই মুহূর্তে এখনই বরিশাল নিয়ে যান। শুধু চোখ দিয়ে দেখেছেন, উনি ধরেনও নাই, স্পর্শ করেন নাই, বা ওরকম তেমন কোনো রেসপন্সই উনি করেন নাই। এখন ডাক্তার যদি বলেন যে এই মুহূর্তে বরিশাল নিয়ে যান, তখন তো আমাদের আরও টেনশন বেড়ে গেল, আমরা খুবই হতাশ। একথা বলে উনি যথাক্রমে ওনার আবার রুগী দেখতেছেন। খুব অসহায়ত্ব নিয়ে এই ডাক্তারের রুম থেকে বেরিয়ে আমার ভাইদের সাথে পরামর্শ করলাম এখন কী করা যায়। যেহেতু ঠান্ডার সমস্যা, এখন এখান থেকে ওকে অ্যাম্বুলেন্সে করে বরিশাল ভোলা ভেদুরিয়া ঘাটে নিয়ে সেখান থেকে স্পিড বোর্ডে ওকে নিতে হবে, যেহেতু সময় কম, বেশি সময় রাখা যাবে না, ডাক্তারি প্রসেস শুরু করতে হবে। সেক্ষেত্রে কি করা যায়, পরামর্শ দ্রুত আমরা সিদ্ধান্ত নিলাম যে পরে যদি এখন নিতে যাই আরও বেশি ঠান্ডা লেগে যাবে, আরও সমস্যা হতে পারে। তখন আমার ভাই বলে যে আগে ভোলা সদর হাসপাতালে নিয়ে যাও, ভোলা সদর হাসপাতালে প্রাথমিক একটা ট্রিটমেন্ট হোক। তো সেই সিদ্ধান্তে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলাম, নিয়ে নিউবর্ন ইউনিট যেটা আছে ওখানে রাখলো। একদিন কেটে গেল, 2 দিন কেটে গেল, আমার বাচ্চার কোনো উন্নতি ওই অর্থে হয়নি। তারপর আমরা ওইখান থেকে নাম কেটে চলে গেলাম বরিশাল শেরেবাংলা মেডিকেলে। আমার এক বন্ধু ছিল, সে
অ্যাম্বুলেন্স নিয়ে ওইখানে ঘাটে এসে দাঁড়িয়েছিল। আমরা এখান থেকে বরিশাল ঘাটে যাওয়ার পরেই অ্যাম্বুলেন্সে করে একদম ইয়েতে নিয়ে গেলাম, হসপিটাল শেরেবাংলা মেডিকেলে নিয়ে গেলাম। সেখানে যাওয়ার পরে একটা মধ্যে পড়ে গেলাম আসলে। বিশাল মেডিকেল কলেজ, কোথায় কী আসার বিষয়, কখনো যাওয়া হয় নাই। আসলে আমি আমার জীবনে কখনো বরিশাল শেরেবাংলা মেডিকেলে এর আগে যাই নাই, কোনো কাজই বা আমার ফ্যামিলি কোনো কাজেও যাওয়া লাগে নাই। তখন ভর্তি যে বিভিন্ন ফর্মালিটিস মেনটেন করে ওনাদের লোক ছিল, সহ ওনারা লিফটে নিয়ে গেল উপরে। যাওয়ার পরে ওনাদের এই যে উপরে নিয়ে গেলো, এখানে একটা খরচ ছিল, সেই খরচ দিয়ে এই নিউবর্ন ইউনিটে নিয়ে ঢুকে ইয়াটে করে ভর্তি করলাম। এই যে ভর্তি করার পরে সেখানে আমাদের অনেক দিন থাকতে হইল। তো থাকার সময় আসলে অনেক কষ্ট করতে হয়েছে, হয়তোবা বাবা বলেই এই কষ্টটা আমার আসলে সহ্য করে নিতে হয়েছে, নাহলে এত কষ্ট সহ্য করার মানুষ আমি না, বা আসলে হইতো না আমাকে দিয়ে। আমার বাচ্চা যেখানে ছিল ওইখানে হাসপাতালের যে কেবিন, মূলত কেবিনগুলো হচ্ছে 5 তলায়, 4 তলায় 5 তলায় কেবিনগুলো, আর বেবি হচ্ছে 2 তলায় না যেন 3 তলায় এরকম আর কি। এটা নিউবর্ন ইউনিট, সেখানে একজন লোক থাকতে পারে শুধু, আর বাকিরা হচ্ছে বাইরে থাকতে হবে। এখন আমার ওয়াইফ আছে বাচ্চার সাথে, আমি তো ধরেন বাইরে আছি, কেবিনও নেওয়া যাচ্ছে না। ও বলতেছে যে না, কেবিন নিতে পারবা না, তুমি এই ওয়ার্ডের সামনেই থাকতে হবে। খুব ভয় পাচ্ছে স্বাভাবিকভাবে প্রথম। তো এই যে সেখানে নিদারুণ যন্ত্রণা, দুঃখ, কষ্ট সহ্য করে এখানে ছিলাম, মানে কী অবস্থায় ছিলাম, অমানবেতর, হ্যাঁ, এটা আর বলে বোঝানো যাবে না। তো এই যে মানুষের জীবনে যে হ্যাসেল, কোথায় খাওয়া দাওয়া, কোথায় কি, আমাকে বারবার এই ওষুধ, ওই ইঞ্জেকশন, ওইটা সেটা আনার জন্য নিচে দৌড়ে যেতে হচ্ছে, আবার খাবার আনতে হচ্ছে, খাবারের থাকার হাসপাতালে যে পরিবেশ, সরকারি মেডিকেল কলেজ হলেও তো আসলে কি। তো ডাক্তারের তত্ত্বাবধানে চলতেছিল বরিশালে বিকাশ নাগ প্রফেসর, খুবই ভালো ডাক্তার। ওনার মতো ডাক্তার আসলে একজন ভোলাতে আমাদের নাই, এটা আমাদেরও মানে কপাল খারাপ। এত ভালো ডাক্তার বিকাশ নাগ, তার তত্ত্বাবধানে, এবং উনি বারবার আমাকে, এত প্রফেসর কিন্তু উনি, আর ভোলাতে দেখাইছি যারে, তার চেয়ে তিনি কত অভিজ্ঞ, কত মানে সিনিয়র ডাক্তার, প্রফেসর মানুষ। তিনি যেভাবে আমাকে সান্ত্বনা দিয়েছেন, আমার সাথে কথা বলেছেন, সত্যি সারা জীবন তার প্রতি আমার কৃতজ্ঞতা থাকবে, সারা জীবন। তিনি শুধু আমাকে একটা কথাই বলেছেন, দেখেন হায়াত মত তো আপনি যেহেতু মুসলমান, বিশ্বাস করেন আল্লাহর হাতে, এটা নিয়ে মানে বিচলিত হওয়ার কিছু নাই। আপনি শুধু আপনার দায়িত্ব পালন করেন, বাকি দায়িত্বটা আমাদের। ভেঙে পড়বেন না, শক্ত থাকেন, ঠিক হয়ে যাবে, ও ঠিক হয়ে যাবে। উনি বারবার আমাকে আশ্বাস দিচ্ছিলেন যে ও ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তখন কিছুক্ষণের জন্য হলো আমি একটু ভরসা পেয়েছি, আল্লাহর উপর ভরসা ছিল, এবং ওনার কথায় আমি একটু কনফিডেন্স পেয়েছি। তো যাই হোক, এভাবে অনেক দিন থাকার পরে আমরা সেখান থেকে সাকসেসফুলি, আল্লাহর রহমত, আল্লাহর ইচ্ছায় সম্পূর্ণ সুস্থ বেবি নিয়ে আমরা বাসায় ফিরে আসলাম। এই যে মেডিকেল কলেজে থাকার সময় যে বিষয়গুলি আমরা দেখলাম, এই নিউবর্ন ইউনিটে বাচ্চাদের প্রায় আমার বেবির সাথে প্রায় 50-60টা বাচ্চা ছিল। এই ডান পাশে একটা বাচ্চা মারা যায়, ওই বেডে একটা মারা যায়, ওই বেডে একটা মারা যায়, এই আসে যায়, মারা যায়, কান্না করতে করতে যায়। আসলে খুবই হৃদয় বিদারক একটা দৃশ্য। হ্যাঁ, যে মেডিকেল কলেজ তো অনেক বড় ইউনিট, এবং পুরো বিভাগের রোগীরা, বাচ্চারা এখানে তাদেরকে নিয়ে আসে। তো মেডিকেল কলেজে যে সুবিধাটা,
সেখানে পেলাম সেটা হচ্ছে কোনো প্রবলেম একটু হলেই ইন্টার্নি ডাক্তাররা বা জুনিয়র ডাক্তাররা ছুটে আসতো, তাদেরকে বললেই তারা ছুটে এসে সাথে সাথে তারা ট্রিটমেন্ট করতো। নার্সরা খুব অ্যাক্টিভ ছিল। তারা দেখেন মেডিকেল কলেজ, সেখানে প্রফেসর থাকে মানে সিনিয়র ডাক্তার থাকে, তার পাশে নিচে জুনিয়র ডাক্তার থাকে, তারপরে হচ্ছে আবার ইন্টার্নি ডাক্তার থাকে, তারপরে হচ্ছে আবার নার্স থাকে। নার্সের পরেও বেড টেড গুছানোর জন্য মেডিকেল কলেজের আবার স্টাফ আছে, তারা থাকে। একটা মেডিকেল কলেজের কত সুবিধা! হয়তোবা উন্নত দেশে আরও বেশি সুবিধা, কিন্তু আমাদের দেশে গরিব দেশ হলেও এই সুবিধাটা তো অন্তত পাওয়া যায়। একজন প্রফেসর, লেয়ার বাই লেয়ার ডক্টর, এবং সবাই শিশু বিশেষজ্ঞ। এমন না যে মেডিসিনের ডাক্তারকে শিশু বিশেষজ্ঞ দেখাই যাচ্ছে, ওখানে কিন্তু সবাই শিশু বিশেষজ্ঞ। সো এই যে মেডিকেল কলেজের যে সুবিধাটা, আমাদের দাবি ভোলাতে একটি মেডিকেল কলেজ কেন? এই জন্যই যে আমরা চাইলেই 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টার মধ্যে কিন্তু বরিশাল যেতে পারি না, বা ঢাকা যেতে পারি না। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে তো বরিশাল কষ্ট করে যাওয়ার পরও সেখান থেকে আবার ঢাকায় পাঠিয়ে দেয়। ঠিক আছে, আর সেখানে যাওয়ার ঝক্কি ঝামেলা পোহা যাওয়ার পরেও কি যে অমানবিক একটা অসহায়ত্ব, এটা যারা ফেস করেছেন শুধু তারাই বুঝতে পারবেন। আপনি কখনোই ফেস না করলে বুঝতে পারবেন না যে ঢাকায়, বরিশালে রুগী নিয়ে গেলে যদি আপনার খুব বড় মাপের আত্মীয়স্বজন বা সহযোগিতা করার মতো ভালো লোক না থাকে, হ্যাঁ, বা হসপিটালের সাথে ভালো লিঙ্ক না থাকে, তাহলে বুঝবেন যে কতটা একটা রুগী অসুস্থ হয়ে যে কত বড় ভুল করেছে, কতটা অসহায়ত্বের মধ্যে আপনি পড়বেন। মনে হয় যে আসলে লাখ টাকা দিলেও অসহায়ত্ব কাটায় ওঠা সম্ভব না। হ্যাঁ, আপনাদের তো কেউ চিনেই না ওইখানে। যার যার রুগী নিয়ে, যার যার সেবা নিয়ে, যার যার কাজে সে ব্যস্ত। ওই যে আপনি যখন সিরিয়ালে আসবেন, যখন সময় আসবে তখন এর মধ্যে আপনি মরে গেল। এগুলা আমি আসলে দেখে এসেছি। হ্যাঁ, এই হাসপাতালে, এই ঢাকায় বিভিন্ন জায়গায় মেডিকেল কলেজে বা বিভিন্ন হাসপাতালে যে একটা প্যারা ভোলার মানুষের, যদি আসলে ভোলাতে একটা মেডিকেল কলেজ হইতো তাহলে কষ্টটা, এই প্যারাটা কিন্তু আমাদের লাগতো না। হ্যাঁ, আমাদের আত্মীয়স্বজনরা আশেপাশে আসতো, যাইতো, দেখতো, আমাদের বাসা থেকে আমরা খাবার নিয়ে যেতে পারতাম, কত সুযোগ সুবিধা। কিন্তু জীবনকে বাজি রেখে আমাদেরকে ভোলার বাইরে পাড়ি দিতে হয় সবসময়। ঠিক আছে, ভোলা হসপিটালে কোনো আপনার সিরিয়াস রুগী নিয়ে আসলেই তারা ভয় বলে যে বরিশাল নিয়ে যান। এই যে তাদের ভোলাতে যে ট্রেন্ড, হ্যাঁ, রুগী রাখতে চায় না, আসলেই বরিশাল পাঠিয়ে দেয়। হয়তো বা তারা সমস্যা ফেস করতে পারবে না বলেই পাঠিয়ে দেয়। কিন্তু আমাদের পরিবেশটা, সব রুগী তো আর একরকম না। একটা অটো ড্রাইভার ধরেন অ্যাক্সিডেন্ট করলো গাড়ির সাথে বা বাসের সাথে, এখন তাকে যেই মুহূর্তে বরিশাল নিয়ে যাবে বা ঢাকা নিয়ে যাবে, সেই সক্ষমতা, সেই সিচুয়েশন ওই ব্যক্তির আছে কি না, এটাও তো ডাক্তাররা আসলে বুঝতে চায় না বা বুঝবে না। এমনও দেখছি এই রোগী মুমূর্ষ রোগী, অস্বাভাবিক জীবন যায় যে অবস্থা, তাকে রেখে চাঁদা উঠাইয়া তারপরে তাকে বরিশাল বা ঢাকা এরকম পাঠাইতে হয়েছে। তো এই যে বিশাল জনগোষ্ঠীর এই 25 লক্ষ মানুষের একটি জেলার জন্য ভোলার যারা প্রতিনিধি ছিলেন তাদের কি একবারও বুক কাঁপে নাই? আসলে তাদেরকে ওই পরিস্থিতিতে কখনো পড়তে হয় নাই, কারণ তারা তো রাজধানীতে ছিল, তাদের ফ্যামিলি রাজধানীতে ছিল, তারা সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করেছেন। তারা অসুস্থ হইলে সিঙ্গাপুর চলে যেতেন, থাইল্যান্ড চলে যেতেন। তাদের তো আসলে এরকম হয় নাই, পড়তে হয় নাই। বা ভোলা থেকেও অসুস্থ হইলে হেলিকপ্টারে নিয়ে তাদেরকে নিয়ে যেতেন, অমুকের অমুকের এইটা সেইটা, এই পরিচয়ে ভালো চিকিৎসাও পেতেন। কিন্তু আপনার আমার মতো সাধারণ যারা জনগণ, আমাদের অবস্থাটা কি? এই বিষয়গুলা ভাবলেই আসলে অনেক কষ্ট লাগে। আর প্রত্যেকটা মানুষের বুকে আমার মনে হয় যারা এই বিষয়গুলো ফেস করেছেন চিকিৎসা ক্ষেত্রে, তাদের অন্তরে কিন্তু তীব্র একটা দাবানল জ্বলতেছে
আসলে প্রকাশ করার কোনো সুযোগ নাই, ওয়ে নেই। আশা করব ভোলার যারা আগামী দিনের নেতৃত্বে আসবেন, ভোলার যারা দায়িত্ব নেবেন, এবং বাংলাদেশ সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে বিচ্ছিন্ন দ্বীপের ক্যাটাগরিতে হইলেও ভোলাতে একটি মেডিকেল কলেজ কিন্তু অগ্রাধিকারযোগ্য, ঠিক আছে? যেহেতু বিচ্ছিন্ন দ্বীপ, আমাদের চাইলে আমরা বরিশাল যেতে পারি না, চাইলে আমরা ঢাকায় যেতে পারি না, এই জন্য হইলেও ভোলাতে একটি মেডিকেল কলেজ আমাদের খুবই দরকার। তাইলে অন্তত ভোলার মানুষ, এই যে ভোলার যে প্রাকৃতিক সম্পদ গ্যাস, আপনারা বাংলাদেশের ন্যাশনাল গ্রিডে নিয়ে যাচ্ছেন, বাংলাদেশের ভোলার থেকে বিদ্যুৎ আপনারা নিয়ে যাচ্ছেন, গ্যাসের উৎপাদন, বিদ্যুৎ, ভোলার যে সম্পদ গ্যাস, ভোলার মানুষ তো অকৃত্রিম উদার মনে, সাগরের মতো মন, বিশাল মন ভোলার মানুষের। এই গ্যাস আপনাদেরকে দিয়ে দিচ্ছে জাতীয় স্বার্থে। এই জাতীয় স্বার্থে, ভোলার মানুষের স্বার্থে কি একটি মেডিকেল কলেজ ভোলার মানুষ পেতে পারে না? আমরা কি এতটাই হতভাগা, এতটাই দুর্ভাগা, এতটাই মূল্যহীন জনগণ এই ভোলা জেলার মানুষ? তাই সবাইকে বলবো, ভোলা জেলার এই গ্যাসের জন্য আমরা যেরকম প্রতিবাদ করেছি, সবাই করেছেন একসাথে। ভোলা জেলার একটি মেডিকেল কলেজ, ভোলা জেলায় একটি মেডিকেল কলেজ করার জন্য সবাই আমার মনে হয় একত্রতা বা পোষণ করে ঐক্যবদ্ধভাবে একটি কমিটি করে এই ভোলার একটি মেডিকেল কলেজ স্থাপনের জন্য যাতে আমরা সমর্থ হই, সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারি, সেই চেষ্টাই করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।